জীবন কৃষ্ণ সাহা একটা পুরো কমেডি শো, ওটা নিয়ে মানুষ কিছু আর চিন্তিত নয়। মানুষ, আবার বলছি, মানুষ ছোট মাছের কাঁটা বেছে খেতে আর রাজি নয়। মানুষ বড় মাছ খেতে চাইছে, একদম পুরো পাকা রুই কিংবা ওই কাতলা জাতীয়। ওগুলো কোথায়? এই জীবন কৃষ্ণ ওই যে পানা পুকুরে কে ঝাঁপ দিয়েছে, কে কুকুরের ল্যাজ সোজা করেছে, এই সমস্ত করে কোনো লাভ নেই। ওসব নিয়ে মানুষের উৎসাহী নয়। জীবন কৃষ্ণকে একা নিয়ে পড়েছেন কেন? চারিদিকে এত মানে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, একা জীবন কৃষ্ণ কেন? কার সম্পত্তি নেই সেটাই দেখা। একদিকে শুনছি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে, নরেন্দ্র মোদী চূড়ান্ত ব্যর্থ, ধ্বংস হয়ে গেছে, দেশের সর্বকালীন মানে রেকর্ড বেকারত্বের, এসব একদিকে শুনছি। আর অন্যদিকে দেখছি একমাত্র সাফল্য পশ্চিমবঙ্গে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘোষিত সম্পত্তি মানে একদম গুণিতক হারে বেড়েই চলেছে। এর জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া উচিত। পুজো কমিটিগুলোর কাছে গত বছরের হিসেব দেবেন যারা, তারাই এবছর অনুদান পাবেন। পুজো অনুদান মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিলিগুড়ির 3টি পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, জানালো রাজ্য। কার্যত পুজো কমিটিগুলি 1,10,000 অনুদান, তাতে বলা হয়েছে গতবারে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে বলছে আদালত। লাগাম আসবে এই পুজোর অনুদান? পুজোর অনুদান দেওয়া যেতে পারে কিনা এটাই আমাদের আদালতের কাছে প্রশ্ন। আদালতের এটাও সুমোটো ইন্টারভেন করে দেখা উচিত যে একটা সরকার তারা এভাবে মানুষের দেহ করের টাকা পুজোয় খরচা করতে পারে কিনা। যে টাকাটা তারা দিচ্ছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষেরও টাকা যুক্ত আছে। তাই ইমাম মুয়াজ্জিম কিংবা পুরোহিত ভাতা কিংবা এদিকে দুর্গাপুজোর অনুদান, এগুলো দেওয়া কি কোনো সরকারের কাজ? আর হিসাব দেবে কেন পুজো কমিটি? হিসাব দেওয়ার জন্য তো টাকা দেওয়া হয়নি না। পশ্চিমবঙ্গ সরকারের যেটা সংস্কৃতি, তাদের নেতৃত্বে তার প্রভাব তো সর্বক্ষেত্রে পড়েছে। এই সরকার প্রকাশ্যে বলছে যে টাকা নেওয়া এবং টাকা খরচা করা তাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা তাদের অভ্যাসের মধ্যে পড়ে। সরকারি যেখানে হিসাব দেয় না সেখানে পুজো কমিটির কাছে হিসাব চাইবার কোনো প্রয়োজন আছে? আমেরিকার 50% শুল্কের চাপ ভারতের উপর। আমেরিকায় রপ্তানি করা জিনিসের দাম বাড়বে আরো। $4,800 কোটি বাণিজ্যে প্রভাব পড়তে চলেছে। 10 লক্ষ চাকরি এখন সংকটে, আশঙ্কা প্রকাশ করলেন সিটিআই চেয়ারম্যান। কে কোন চেয়ারম্যান কোথাকার আশঙ্কা প্রকাশ করেছে সেটা বিবেচনার বিষয় অন্তত এই মুহূর্তে আমাদের কাছে নয়। ভারতবর্ষের মানুষের আস্থা দেশের প্রধানমন্ত্রীর উপরে আছে এবং সর্বোপরি এই দেশের উপরে আছে। অতীতেও আমরা পোখরানের সময় স্যাংশন দেখেছি। নরেন্দ্র মোদীর ভিসা যারা বাতিল করেছিলেন তারাই তার পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে দিয়ে মোদী করেছেন। ভারতবর্ষের মধ্যে 140 কোটি দেশের বাজার থেকে যদি কোনো দেশ বা কোনো দেশের বাণিজ্য বিচ্ছিন্ন হয়ে যায় বা করে রাখতে চায়, তারাই অর্থনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়বে। এবং একটু অপেক্ষা করুন, আজকে আমেরিকার এই যে রক্তচক্ষু আর এই বিভিন্ন সময় ঘোষণা, এই ঘোষণা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সকলকেই এই মাটিতে আসতে হবে টিকে থাকতে গেলে। আগামী ইতিহাসটা লিখবে ভারতবর্ষ। না, নতুন কোন সমীকরণের কোন প্রশ্ন নেই। বিজেপি নিজের অবস্থানে অনড় আছে। আর আমরা চাই পাহাড়ের আর্থসামাজিক উত্তরণ এবং উন্নয়ন এর যেন পাহাড়ের মানুষ পায়, সেটার জন্য আমরা কাজ করবার চেষ্টা করে চলেছি। কিন্তু সার্বিকভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে যদি একটি বিশেষ অংশ পিছিয়ে পড়ে, সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব আছে সেই অঞ্চলে সেই সম্প্রদায়ের বা সেই গোষ্ঠীর পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সবসময় রাজি, কিন্তু এখানে রাজ্য সরকারের কোনো পার্টিসিপেশন নেই। আমরা আমাদের অবস্থানটা কি সেটা রোশনগিরিরা জানেন। আমরা আমাদের অবস্থান তাদের কাছে স্পষ্ট করেছি। তাদের কিছু আবেগ, তাদের কিছু বক্তব্য তারা আমাদের কাছে রেখেছেন। সুতরাং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা, এটার মধ্যে কোনো নতুন সমীকরণের রাস্তা নেই।
না, আমার তো এখন তো নির্বাচনের ঢাক সব জায়গায় বেজে ওঠেনি, পশ্চিমবঙ্গে বেজে উঠেছে, এখনো পাহাড়ের মানুষ আওয়াজটা শুনতে পারেনি ঢাকে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, যা কথা হয়েছে সেটা পাহাড়ের সমস্যা নিয়েই কথা হয়েছে, আর যেটা কথা হয়েছে সেটা আমি আপনাদের বলতে পারবো না। দাদা, মালদার পর বাঁকুড়া মেরিয়ান রোড কলেজের বৈঠকে তৃণমূল ব্লক সভাপতি দাদাগিরি 2 অধ্যাপককে শাসা নিয়ে হুমকি। আরে এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনারা সাংবাদিকরা কেন এগুলো বলেন? তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, আমার বাংলা, বাংলাটা ওদের, মালিকানা ওদের, কলেজের মালিক ওরা, বিশ্ববিদ্যালয়ের মালিক ওরা, নদীর মালিক ওরা, পাহাড়ের মালিক ওরা। নদী থেকে পড়লে তুলে নিচ্ছে, বালি তুলে নিচ্ছে, নদীর গতিপথ বদলে দিচ্ছে। রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, সেটাকে বিরাট বিরাট আবাসন সেখানে তৈরি হয়ে যাচ্ছে। তো তারা একটু বকাবকি করবে না মাস্টারমশাইদের? এসআইআর নিয়ে রাজ্যের বিরোধী দলগুলোকে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলকে এবং সারা দেশকে ভয় দেখাতে চাইছে মোদী সরকার, এমনটা মন্তব্য করছেন জহর সরকার। প্রাক্তন রাজ্যসভার সাংসদ, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূলের টিকিটে জহর সরকার কথা বলছে। না, আমি ওনার বক্তব্যের আমি কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। উনি একজন প্রাজ্ঞ মানুষ, উনি বিশেষ একটি কারণে প্রতিবাদ করে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তো একজন বিদ্বজ্জনের কাছে আমি এটাই আশা করব, তিনি যে লড়াইটা চালু করেছেন ওই লড়াইটায় তিনি থাকুন। ওটার একটা সমস্যা হলে সমাধানটা হয়ে গেল, তারপরে তিনি এদিকে মন দেবেন। সংবাদ মাধ্যমে আজকে এরকম জানানো হয়েছে যে এই যে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার যে অভিযোগ উঠছে সেটা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন খুব ক্ষুব্ধ এবং তারা বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন, যেটা বাঙালি সাংস্কৃতিক প্রাইজে আঘাত করা হচ্ছে, এরকম কিছু বলেছে। এরকম তো আমার কোনো খবর জানা নেই, আর আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র নই। তবে এইটুকুনি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য বলছে, মানে আপনার এবং আপনাদের সকলকে, একটু অনুগ্রহ করে যারা পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকেন সেখানে যান, বাঙালিদের যেখানে দুর্গাপুজো হয় সেখানে যান, সেখানে দেখুন বিজেপির কি কি প্রোগ্রাম চলছে। 1, 2 হচ্ছে যে কোনো বাঙালি অধ্যুষিত অঞ্চলে আমরা ঠিকানা, বুথ নাম্বার বা ওয়ার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। উত্তরপ্রদেশের পিলিভিট থেকে বিজনৌর, মধ্যপ্রদেশের বেতুল, রায়গড়, বিলাসপুর, যেখানে একদম সম্পূর্ণ বাঙালিরা আছে, মুস্তাফাবাদ, দিল্লির চিত্তরঞ্জন পার্ক, এই একটা জায়গায় একটা বুথে তৃণমূল জমানত বাঁচিয়ে আগে দেখা। একটা কাউন্সিলরের কোনো সিট বিধানসভা পর্যন্ত